নমস্কার, শুভ সন্ধ্যা। আমি মীনাক্ষী, চোখ রাখছি এই মুহূর্তের খবরে। এবার সংবাদ বিস্তারিত। রামায়ণ মহাভারত থেকেও বেশি জনপ্রিয় হয়ে উঠেছে মন কি বাত। রবিবার প্রধানমন্ত্রীর 108তম মন কি বাত অনুষ্ঠান দেখার পর এই প্রতিক্রিয়া ব্যক্ত করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। আগে টিভিতে রামায়ণ মহাভারত দেখানো হতো। এই রামায়ণ মহাভারত থেকেও বেশি জনপ্রিয় হয়ে উঠেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত। রবিবার প্রধানমন্ত্রীর 108তম মন কি বাত অনুষ্ঠান দেখার পর এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এদিন 8 নম্বর টাউন বরদোয়ালি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত পুর নিগমের 20 নম্বর ওয়ার্ডে সাধারণ মানুষের সাথে বসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত অনুষ্ঠান দেখেন মুখ্যমন্ত্রী। সাথে ছিলেন পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা। প্রধানমন্ত্রী মন কি বাত অনুষ্ঠান দেখার পর মুখ্যমন্ত্রী আলোচনা করতে গিয়ে বলেন, বর্তমানে প্রযুক্তি অত্যন্ত উন্নত হয়ে গেছে। নির্বাচনে জয়ী হয়ে জনপ্রতিনিধি হওয়া শেষ কথা নয়। মানুষের স্বার্থে মানুষের জন্য কাজ করতে হবে। এই বিষয়টি এদিন মন কি বাত অনুষ্ঠানে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী। মুখ্যমন্ত্রী আরো বলেন, সকলকে একসাথে থাকতে হবে। এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার জন্য সকলকে কাজ করতে হবে। শব্দ দূষণ রুখতে সকলকে মিলে কাজ করতে হবে। রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে সকলে যেন একসাথে সামিল না হয় সে বিষয়ে বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী। কারণ সকলে একসাথে গেলে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে। দেশ বর্তমানে সব দিক থেকে সুরক্ষিত। নরেন্দ্র মোদী মানেই গ্যারান্টি বলে জানান তিনি। মাটি নিয়ে আমরা মাটির উপর দিয়ে চলাফেরা করি, কিন্তু মাটি নিয়ে আমরা চিন্তা করি না কার উপর দিয়ে আমরা মারিয়ে চলে যাচ্ছি। সেগুলো কিন্তু উনি বোঝাতে চাইছেন যে আগে কিন্তু আমাদের পরম্পরা ছিল ঘুম থেকে উঠে মাটিকে প্রণাম করে তারপরে কিন্তু আমরা বেরোতাম। এগুলো কিন্তু আমরা ভুলে গেছি। অর্থাৎ এই যে দেশাত্মবোধের যে ভাবনা, সেটা যাতে না ভুলি আমরা, সেই ভাবনাটাকে আমরা রেখে আমরা যদি সামনের দিকে এগিয়ে যাই, এই যে বিভিন্ন সময়ে বিভিন্ন যে কলহ নিজেদের মধ্যে, সেটা কিন্তু থাকে না। যে একটা সমর্পণের ভাবনা নিয়ে আমাদের চলা উচিত। দেশ আগে, তারপর অন্য কিছু। বিভিন্ন পার্টি, গণতান্ত্রিক যে পার্টি, এগুলো তো থাকবে। ইলেকশন করতে গেলে আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাপনা সেটা থাকবে, কিন্তু তার উপর যে বিষয় সেটা হচ্ছে যে আমাদের মধ্যে একটা মধুর সম্পর্ক থাকা দরকার। সেই মধুর সম্পর্কের একটা ঘাটতি হয়, আমি পেলেই ভালো আর না পেলে ভালো না, সেটা যেন না। 108 এপিসোড খুব ইম্পর্টেন্ট আমাদের জন্য। তো সেই হিসাবে এখানে উনি যেসব বিষয়গুলো আজকে এখানে রেখেছেন, যে রাম মন্দির অযোধ্যার যে বিষয় উনি বলেছেন, আজকে একটা নিউজ পেপারে দেখলাম যে সবাই যেন একসাথে এখন না যায়। পরবর্তী সময়ে 22 তারিখ যে অনুষ্ঠান, সেখানে পরবর্তী সময়ে, কারণ একসাথে গেলে এখানে হইচই হবে, যাতে আস্তে ধীরে সবাই এটা যখন ওপেন হয়ে যাবে তারপর যেন সবাই যায়। আজকে একটা নিউজ পেপার আমি দেখছিলাম। প্রধানমন্ত্রী মন কি বাত অনুষ্ঠান দেখার পর সেখানে এদিন এলাকার সুবিধাভোগীদের হাতে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা প্রকল্পে রান্নার গ্যাসের সংযোগ প্রদানের ব্যবস্থা করা হয়। একই সাথে এলাকার দুস্থদের মধ্যে কম্বল বিতরণ করা হয়। শান্তন টিভি। আজকে শিশুদের গুণগত শিক্ষা দিয়ে প্রতিষ্ঠিত করা সরকারের কর্তব্য। তাই বর্তমান সরকার সবচেয়ে বেশি গুণগত শিক্ষার দিকে গুরুত্ব দিয়ে চলেছে, কারণ তারাই আগামী দিনে দেশের ভবিষ্যৎ। রবিবার সূর্যমণিনগর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে নতুন পাকা ভবনের শুভ উদ্বোধন করে কথা বললেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ছাত্রছাত্রীদের ভালো ভবিষ্যৎ দিতে হবে, তাই শিক্ষা ক্ষেত্রে বর্তমান সরকার বিশেষ পরিবর্তন এনেছে। এনসিসির প্রতি উৎসাহিত করে দেশাত্মবোধ চিন্তা ভাবনা নিয়ে আসা হচ্ছে ছাত্রছাত্রীদের মধ্যে। সারা দেশে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য জাতীয় মানের কোচিং নিতে সহযোগিতা করা হচ্ছে ছেলে মেয়েদের। মুখ্যমন্ত্রী আরো বলেন, একটি চ্যানেলের মাধ্যমে ছাত্রছাত্রীদের পাঠ দেওয়া হচ্ছে। এনসিইআরটির পাঠ্যক্রম চালু করা হয়েছে। মেয়েদের শিক্ষা ক্ষেত্রে উন্নতি করতে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। 180টি বিদ্যালয়ে প্রাথমিক শিক্ষা রূপান্তরিত করা হয়েছে। এতে উপকৃত হচ্ছে ছাত্রছাত্রীরা। 752টি স্কুলে স্মার্ট ক্লাস চালু করা হয়েছে। আরো বেশ কয়েকটি স্কুলে স্মার্ট ক্লাস চালু করে পরিকল্পনা রয়েছে সরকারের। 604টি স্কুলে আইসিটি প্রজেক্ট চলছে। আরও 294টি স্কুলে এই প্রজেক্ট চালু করার উদ্যোগ নিয়েছে সরকার। শিক্ষাক্ষেত্রে সরকার আমূল পরিবর্তন করে রাজ্য এবং দেশে পরিবর্তন করতে চাইছে বলে জানান মুখ্যমন্ত্রী। আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়া উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক তথা বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল সহ স্কুলের শিক্ষক শিক্ষিকারা। আমরা বলছি যে মেয়েদেরকে আমরা
বিশেষ করে মহিলাদের আমরা শক্তিশালী করব, সশক্তিকরণ করব। এর জন্য যারা মহিলারা জেনারেল ডিগ্রি কলেজে আছে তাদের সমস্ত রকমের ফি আমরা টিউশন ফি থেকে আরম্ভ করে এক্সামিনেশন ফি থেকে আরম্ভ করে সব কিছু কিন্তু আমরা মকুব করে দিয়েছি। আমরা বিভিন্ন যে 8টি জনজাতি ভাষা এবং ককবরক, মণিপুরি, চাকমা, হালাম, মগ সেগুলোর পাঠ্য বই আমরা আমাদের ত্রিপুরা সরকার এডুকেশন ডিপার্টমেন্টের তরফ থেকে তৈরি করেছি এবং সেগুলো আমরা বিতরণও করেছি। ত্রিপুরা নিপুণ প্রকল্প, সবাই আপনারা এই নামটা জানেন, যে তৃতীয় শ্রেণীর যারা ছাত্রছাত্রীরা তাদের মানে মৌখিকভাবে যাতে ওদের দক্ষতা বাড়ে, সেই নিপুণ ত্রিপুরা আমরা সেই স্কিমও আমরা চালু করেছি। বিদ্যা সেতু মডিউল, সেটাও আমরা সেই মডিউল তৈরি করেছি এবং সেটা কার্যকরী অবস্থায় আছে। প্রথম শ্রেণীর যারা ছাত্রছাত্রীরা 3 মাস পর্যন্ত এই বিদ্যা সেতু মডিউলের মধ্যে আমরা নিয়ে এসেছি। আমাদের ত্রিপুরায় বর্তমানে 180টি বিদ্যালয় প্রাথমিক শিক্ষা চলছে, যেখানে 8,833 জন শিশু সেটার লাভ পাচ্ছে। টিচিং লার্নিং ম্যাটেরিয়াল TLM এর প্রতিযোগিতা এর মধ্যে সম্পন্ন হয়েছে। ব্লক এবং জেলা স্তরে খুব অল্প পয়সায়, অল্প মূল্যে সেটা তৈরি করা হয়েছে। টুইনিং অফ স্কুল প্রোগ্রাম, এটাও আমাদের সেই কার্যক্রমও হয়েছে। তাতে করে সরকারি ও বেসরকারি যারা বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা তাদের অভিজ্ঞতা যেন আরো সমৃদ্ধ হয়, তার জন্য এই ব্যবস্থা। অঙ্গনওয়াড়িতে যারা স্টুডেন্টরা আছে তারা যাতে পরিবেশের সাথে পরিচিতি ও শিক্ষার আরো বেশি উন্নতি লাভ করতে পারে, তার জন্য আমরা মুকুল নামক একটি কর্মসূচি। লোকসভা নির্বাচনের আগে ঘর গোছাতে শুরু করেছে প্রদেশ বিজেপি। শক্তি বাড়াতে চাইছে সোশ্যাল মিডিয়ায়। সোশ্যাল মিডিয়ার শক্তি বাড়িয়ে জনগণের কাছে পৌঁছাতে চেয়েছে দলের নেতৃত্ব। রবিবার প্রদেশের বিজেপি সোশ্যাল মিডিয়ার ভলেন্টিয়ার্সদের নিয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়। আগরতলা মুক্তধারা হলে প্রদীপ প্রজ্বলন করে বৈঠকের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, সাধারণ সম্পাদক অমিত রক্ষিত সহ অন্যান্যরা। এই দিনের বৈঠকে সমগ্র রাজ্য থেকে প্রদেশের বিজেপির সোশ্যাল মিডিয়ার ভলেন্টিয়াররা অংশগ্রহণ করে। মূলত লোকসভা নির্বাচনকে সামনে রেখে এই দিনের বৈঠকের আয়োজন করা হয়। প্রদেশের বিজেপি সোশ্যাল মিডিয়ার ভলেন্টিয়ারদের এক নেতৃত্ব জানান, এই ধরনের বৈঠক সমগ্র দেশে হচ্ছে। বিভিন্ন সরকারি প্রকল্পের বিষয় এবং সরকারের কাজের বিষয়ে মানুষের সামনে তুলে ধরার জন্য সোশ্যাল মিডিয়ার ভলেন্টিয়ারদের আরও সক্রিয় করার লক্ষ্যে এই কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। 2024 সালে লোকসভা নির্বাচনের মধ্য দিয়ে ফের বিজেপি সরকার প্রতিষ্ঠা করে তৃতীয়বারের জন্য নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী করার লক্ষ্য নিয়ে কাজ করবে বিজেপির সোশ্যাল মিডিয়ার ভলেন্টিয়াররা। আমাদের যে শঙ্খনাদ ভলেন্টিয়ার সোশ্যাল মিডিয়া ভলেন্টিয়ার্স মিট, যেটা অনুষ্ঠিত হচ্ছে আমাদের মুক্তধারা অডিটোরিয়ামে আগরতলা, এটা কেন্দ্রীয় কার্যক্রম এবং এই কেন্দ্রীয় কার্যক্রম আমাদের সারা দেশের মধ্যে হচ্ছে এবং এই কার্যক্রমের মাধ্যমে আমাদের যশস্বী রাষ্ট্রীয় সভাপতি যিনি এবং মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আমাদের এই সোশ্যাল মিডিয়া এবং আইটি বিভাগে এই শঙ্খনাদ কার্যক্রমের মাধ্যমে একটা শঙ্খনাদ করেছেন, যেটা মহাভারতে শঙ্খনাদ করার মাধ্যমে এই প্রচার বিভাগকে মানুষের কাছে পৌঁছে দেওয়া, গভর্নমেন্টের কাজ, মোদীজির যে কাজ এটা গভর্নমেন্টের কাছে পৌঁছে দেওয়া, এটার যে একটা বার্তা বয়ে নিয়ে যাওয়া, এই কার্যক্রমকে ভিত্তি করে আমরা সমস্ত জায়গা থেকে সারা রাজ্য থেকে ভলেন্টিয়ার্সরা এসছে। আন্দোলনে নামবে জোট মিল কর্মচারীরা। আগরতলা প্রেস ক্লাবে ঘোষণা করল রবিবার আগামী 1 জানুয়ারি তারা জুট মিলের গেটের সামনে এই গণ আবেদন দান অভিযান সংগঠিত করবে বলে সংগঠনের কনভেনার ধনমণি সিনহা জানান। আন্দোলনে নামতে চলেছে জুট মিল কর্মচারীরা। আদালতের রায় সমস্ত কর্মচারীদের জন্য কার্যকর না হওয়ায় রবিবার আগরতলা প্রেস ক্লাবে ত্রিপুরা জুট মিল যৌথ আন্দোলন কমিটির পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলন করে এই আন্দোলনে ঘোষণা দেয়। আগামী 1 জানুয়ারি তারা জুট মিলের গেটের সামনে গণ আবেদন দান অভিযান সংগঠিত করা হবে।
সংগঠনের কনভেনার ধনমণি সিনহা এদিন সাংবাদিক সম্মেলনে জানান, ত্রিপুরা জুট মিল কর্তৃপক্ষ দীর্ঘদিন ধরে কর্মচারীদের বেতন ভাতা বঞ্চনা করে আসছে। তাদের চক্রান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে এবং হাইকোর্টে দ্বারস্থ হয় ত্রিপুরা জুট মিলের কর্মচারীদের সংগঠন। তারপর আদালত নির্দেশ দেয় 1996 সালের 1 জানুয়ারি থেকে কর্মচারীদের চতুর্থ বেতন পরিষদের সুপারিশ অনুযায়ী বেতন ভাতা প্রদান করার জন্য। কিন্তু সেই বেতন ভাতা প্রদান করা হয়নি, বরং আদালতের নির্দেশ কোনো ক্রমে কার্যকর করতে ত্রিপুরা জুট মিল কর্তৃপক্ষ গত 28 ডিসেম্বর নোটিশ বোর্ডে এক বিবৃতির মাধ্যমে অবগত করেন যে দুটি কমিটির পক্ষ থেকে আদালতে মামলা করা হয়েছিল, সেই কমিটি দুটির সকলকে বঞ্চনা মিটিয়ে দেওয়া হবে। তাই জুট মিলের সমস্ত কর্মচারীদের এই বেতন ভাতা সহ গ্র্যাচুইটি, লিভ, স্যালারি ইত্যাদি নির্ধারিত সময়সীমার মধ্যে প্রদান করার দাবিতে ত্রিপুরা জুট মিল যৌথ আন্দোলন কমিটি গণ আবেদন দান অভিযানে সামিল হবে এবং এমডি কাছে ডেপুটেশন প্রদান করে দাবি করা হবে কর্মচারীদের মধ্যে বিভাজন না করে সমস্ত কর্মচারীর বঞ্চনা মিটিয়ে দেওয়ার জন্য। ত্রিপুরা জুট মিল যৌথ আন্দোলন কমিটির পক্ষ থেকে আরো অভিযোগ তোলা হয় শ্রম দপ্তরের লেবার কমিশনারের কাছে 2017 সালে সদস্য সংখ্যা তুলে না ধরে 1983 সালের সদস্য সংখ্যা তুলে ধরেছে জুট মিল কর্তৃপক্ষ। তাতে বহু কর্মচারীর বঞ্চনা রয়ে যাবে। এই বিষয় নিয়ে আইনজীবীদের সাথে দেখা করলে তারা জানান বিষয়টি অত্যন্ত দুঃখজনক এবং নিন্দনীয়। এইভাবে কর্মচারীদের বঞ্চনা করা যায় না। আগামী 3রা জানুয়ারির মধ্যে সকলের বঞ্চনা মিটিয়ে দেওয়ার জন্য এমডিকে বাধ্য করতে আগামী 1 জানুয়ারি আন্দোলন ঘোষণা দেওয়া হয়েছে বলে জানান তিনি। আমাদের পাওনাগন্ডা মিটিয়ে দেবেন এই প্রতিশ্রুতি, এই নোটিশ করার কথা ছিল, কিন্তু তারা সুপ্রিম কোর্টের আদেশ পাওয়ার পরেও দীর্ঘ 4 মাস যাওয়ার পরে এই 28 তারিখে এই নোটিশ জারি করার অর্থ হলো কি? তারা সেই নোটিশে বলেছেন যে আমরা এই টাকা দেওয়া শুরু করবেন কেন? সুপ্রিম কোর্ট বলেছে আগামী 3 তারিখ অর্থাৎ জানুয়ারি মাসের 3 তারিখের মধ্যে সমস্ত পাওনাগন্ডা মিটিয়ে দেওয়ার জন্য সুপ্রিম কোর্ট বলেছেন, আমাদের হাইকোর্ট বলেছে। সেইখানে তারা 28 তারিখে নোটিফিকেশন করলো শ্রমিকদেরকে কাগজপত্র দেওয়ার জন্য। তাহলে এটা থেকে বোঝা যায় যে 28 তারিখের মধ্যে বা 28 তারিখে যদি তারা নোটিশ করে 3 তারিখের মধ্যে যদি আমরা যদি কাগজপত্র না দেই, তাহলে এরা সুযোগ পেয়ে যাবে। তারা বলবে না, শ্রমিকরা তো কাগজপত্র দেয়নি, এই জন্য আমরা ওদের টাকা পরিশোধ করতে পারলাম না। এই কৌশল মাথায় রেখে 4 মাস পরে 28 তারিখে এই নোটিশ করার অর্থ এটাই। এবং শুধু এই নোটিশের মধ্যে এটাই শুধু শেষ কথা নয়, তারা যেভাবে এটাকে কার্যকর করার চেষ্টা করছেন এর শ্রমিকদেরকে ঠকানোর জন্য, এবং সুপ্রিম কোর্টের যে রায়, হাইকোর্টের যে রায়, সেই রায়টাকে তারা অবমাননা করার মতো ব্যবস্থা তারা নিয়েছেন, এবং এটা আমরা মানতে পারি না। আমরা সুপ্রিম কোর্টের রায় এবং হাইকোর্টের রায় আমরা অবমাননা যে বিষয়ে এনেছেন এটা আমরা মানতে পারি না। তাই তাদের যে অবস্থান নিয়েছেন এই অবস্থানকে আমরা আরো বলেন, জুট মিল কর্তৃপক্ষ যে পথ অনুসরণ করছে তা আদালতের অবমাননা ছাড়া আর কিছুই নয়। কোর্টের নির্দেশ সঠিকভাবে পালন করার জন্য জুট মিল কর্তৃপক্ষের উদ্দেশ্যে আবেদন জানানো হচ্ছে বলে জানান তিনি। শান্তন টিভি। অবৈধভাবে মানুষের কাছ থেকে বায়োমেট্রিক সহ নথিপত্র নিয়ে ভুয়ো সিম কার্ড বাজারে ছড়ানোর অভিযোগে গ্রেপ্তার হলো 5 জন অভিযুক্ত। পশ্চিম আগরতলা থানার পুলিশ তাদের আটক করে আদালতে তুলেছে। আদালত জানায়, অবৈধ সিম কার্ড নিয়ে বাজারে প্রতিনিয়ত অভিযোগ ওঠার পর পশ্চিম আগরতলা থানার পুলিশ তদন্তে নেমে 5 জন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। গত 24 ডিসেম্বর পুলিশ তাদের আটক করে আদালতে তুলে ধৃতরা সুমন সাহা, স্বাগতম দাস, বিশ্বজিৎ দত্ত, বিক্রম দেববর্মা এবং শুভ্রজিৎ দেববর্মা। পুলিশ তাদের আটক করে 10 দিনের পুলিশ রিমান্ড চেয়ে আদালতে তোলে, কিন্তু অভিযুক্তদের পক্ষ থেকে আদালতে হয় পুলিশ তাদের 24 ঘন্টার মধ্যে আদালতে তোলেনি। তারপর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফার্স্ট ক্লাস থানার সিসিটিভি ফুটেজ জমা দেওয়ার জন্য নির্দেশ দেয় পুলিশকে। পুলিশ সেই সিসিটিভি ফুটেজ যথারীতি জমা দেয় আদালতে। আদালত 5 অভিযুক্তকে 9 দিনের পুলিশ রিমান্ডের জন্য পাঠায়। আগামী 8 জানুয়ারি তাদের আদালতে তোলা হবে। পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করে জানতে পেরেছে একাদশ শ্রেণীর এক ছাত্রের বায়োমেট্রিক নিয়ে ভুয়ো সিম কার্ড মানুষের কাছে বিলি করেছে তারা। ভুয়ো সিম কার্ড কাজে লাগিয়ে মানুষকে হুমকি ধমকি পর্যন্ত দিয়েছে, এমনকি টাকা পর্যন্ত চেয়েছে রাজ্যের বিশিষ্টজনদের কাছ থেকে। এবং তারা কোনো আন্তর্জাতিক ঘটনার সাথে জড়িত রয়েছে কিনা সেই বিষয়টাও খতিয়ে দেখছে পুলিশ। পাশাপাশি তাদের সাথে আরও কারা জড়িত রয়েছে তা তদন্ত বের হয়ে আসবে বলে অভিমত ব্যক্ত করেন আইনজীবী।
এবার আজকে মাননীয় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফার্স্ট ক্লাস শ্রীমতী অর্চনা রিয়াং উনি আজকে 5 জন আসামিকেই আর বাকি 9 দিনের জন্যে পুলিশ রিমান্ডে পাঠান। কারণ এই জাল সিম চক্র ধরার পর পুলিশের হাতে আরও বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য এসছে। এর মধ্যে যেমন আছে একটা স্কুলে পড়ুয়া ছাত্র তার বায়োমেট্রিক্স ইউজ করে, মানে তার আঙুলের ছাপ ইত্যাদি ইউজ করে, ডকুমেন্টস ইউজ করে একটা এই জাল সিম চক্র একটা সিম বের করেছে। সর্বভারতীয় ড্রাইভার আয়োগ দিবস 1 সেপ্টেম্বর থেকে চালু করা সহ বিভিন্ন দাবিতে সর্বচালক কল্যাণ সংঘের খোয়াই জেলা কমিটির পক্ষ থেকে আগরতলা প্রেস ক্লাবের সামনে এক বিক্ষোভ কর্মসূচি সংগঠিত হয়। পরে জেলা সভাপতি শাহজাহান মিয়া এক সাংবাদিক সম্মেলন করে জানান, ন্যাশনাল ড্রাইভার কমিশন, স্টেট ড্রাইভার কমিশন দেশে 22 কোটি চালকদের ন্যায় বিচার করানোর জন্য গঠন করা উচিত। বাণিজ্যিক চালকদের পুনর্নবীকরণের প্রক্রিয়া প্রতি 5 বছরের জন্য স্থির করা, পেশাদার ড্রাইভার যারা আউটসোর্সিং এ চুক্তিতে কাজ করছে দেশের বিভিন্ন কর্পোরেশন ও প্রতিষ্ঠানগুলিতে তাদের সমান বেতনের অধীনে নিয়মিত করার দাবি জানানো হয়। আরও দাবি জানানো হয় 20 লক্ষের বীমা গাড়ি চালকদের দেওয়া উচিত। কল্যাণ সংঘ ভারত জিন্দাবাদ জিন্দাবাদ। আমি ত্রিপুরা রাজ্যের অল ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের একজন ছোট্ট কার্যকর্তা। আমার নাম শাহজাহান মিয়া, আমি গুমতি জেলা থেকে। আজকে আমাদের যে সংগঠন 29 দফা দাবি নিয়ে সরকারকে আমরা অনেকদিন ধরে, আজকে 10 বছর ধরে আমরা এই দাবি নিয়ে আমরা উঠছি। আমাদের দাবিগুলো মানতেছে না। তো এখন আমাদেরকে মাঝখানে যে কালা কানুনটা আমাদের অমিত শাহজি স্যার যে কালা কানুনটা, আমরা ড্রাইভার একটা যদি অ্যাক্সিডেন্ট করে ব্যাগে যায় তার জন্য 10 বছরের জেল এবং 5 লাখ টাকা জরিমানা। আর যদি উপস্থিত অবস্থা যদি হারে হসপিটাল নিয়ে যায় তাহলে আপনার 5 বছরের জেল, 5 লক্ষ টাকা জরিমানা। যদি আমরা টাকা না দেই তাহলে ভবিষ্যতে আমাদের বাড়ি সিজ হবে। এই নিয়ে আমরা আন্দোলন আমরা शुरू করছি। ड्राइवर है सब विरोध है। क्या है कि किसी के बस की नहीं है सक्षम कि हाँ ये कानून को पारित जो किया गया है इसको माने, मानने लायक है। हमारी समस्या सुबह उठने से लेके फिर सुबह होती है, किसी की तो रात में खत्म होती है, ड्राइवरों की रात में खत्म ही नहीं होती, सारा रात चलना पड़ता है। जो ऑल इंडिया चलते हैं उनकी एक दिन की जिंदगी हमारे मंत्रीगण जी के दिखा दे फिर जो बोले। तो हमारी समस्या को सुनने के बजाय ऊपर से हमारे ऊपर कानून लाद दिया गया है। इससे अगर बेहतर है हिट एंड रन में माने 5 लाख की जुर्माना के बजाय अगर फांसी की सज़ा दे देते तो बेहतर थी, कि हमारे परिवार को संतुष्टि हो जाता, ना मेरे घर के लोग हैं न उनसे उम्मीद की जाएगी कि कमा के देंगे। और जिंदा रहते हुए अगर जेल में रहेंगे तो हमारी टेंशन वो अलग करेंगे और उनकी टेंशन हमारा न पूरा कर सकते, माने जीते जी नर्क में पहुंच जाएंगे हम लोग। इसलिए अगर ये दावी नहीं मांग रहे हैं तो हम लोग आगामी जनवरी में। রবিবার সাত সকালে 2 গাড়ির মুখোমুখি সংঘর্ষ বড়মোড়া ইকোপার্ক সংলগ্ন এলাকায়, আহত গাড়ির চালক। ঘটনার বিবরণে জানা যায়, আগরতলা থেকে TR01AJ 1847 নম্বরের একটি ট্রিপার গাড়ি কল্যাণপুরের দিকে যাওয়ার সময় একটি SML গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় অসম আগরতলা জাতীয় সড়কের বড়মোড়া ইকোপার্ক সংলগ্ন এলাকায়। এতে গুরুতর আহত হয় SML গাড়ির চালক লক্ষণ লাল তড়ুয়া। ঘটনাটি প্রত্যক্ষ করতে পেয়ে তেলিয়ামুড়া অগ্নি নির্বাপক দপ্তরে খবর দেয় প্রত্যক্ষদর্শীরা। অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহত গাড়ির চালককে উদ্ধার করে নিয়ে আসে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে। সেখানে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দেখতে পায় গাড়ির চালকের একটি পা ভেঙে গেছে। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য জিবি হাসপাতালে রেফার করা হয়। আপনার কাছে পিএস থেকে একটা কল আছে যে বড় অ্যাক্সিডেন্ট হয়েছে। লোক আমরা মুখ করে যায় দেখলাম যে হেরা পাইলাম, কিন্তু জানতে পারলাম যে হ্যার নাম হয়েছে লক্ষণ তুরিয়া, বাড়ি কইলা সহ বয়সে ঘুরতে একজনই বেশি। তো কি গাড়ি বা কেমন অ্যাক্সিডেন্ট হয়েছে? টিপার আর জানি বাড়ি গেছে, এটা কোনো বাড়ি টাড়ি দিয়ে মনে গেছে গা। একই গাড়িতে আসছিল? টিপার গাড়ি নাম্বার আছে না গাড়িটা? নাম্বার আছে নাম্বারটা। ধর্মনগরের শিব ও গোরক্ষনাথ মঠে 2 দিন ব্যাপী জন্মজয়ন্তী উৎসব চলছে। রবিবার ছিল দ্বিতীয় দিন। উপস্থিত ছিলেন যোগগুরু মহন্ত শিবনাথজি মহারাজ। 30 ডিসেম্বর উলুধ্বনি অঙ্কন প্রতিযোগিতা, বিভিন্ন ধরনের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিকেল 4টায় 3 জন মহারাজকে নিয়ে বিশাল র্যালি ধর্মনগর শহর পরিক্রমা করে। 31 ডিসেম্বর দীক্ষাদান এবং ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয়।
নমস্কার। আজকে আমাদের এই শুভ গোরক্ষনাথ মঠে প্রতি বৎসরের মতো বাৎসরিক অনুষ্ঠান তথা আমাদের পরম পূজ্যপাদ গুরুমার যে মহন্ত শিবনাথজি ওনার পূর্ণ আবির্ভাব তিথি আমরা পালন করি। দুর্ঘটনায় প্রাণ হারালো এক অটো চালক, মৃতের নাম অনিল দেবনাথ। ঘটনা বিশালগড় মহকুমা শাসক অফিসের সামনে। এই দুর্ঘটনা নিয়ে অন্যান্য শ্রমিকদের মধ্যে ধোঁয়াশা সৃষ্টি হয়ে আছে। শ্রমিকদের কাছ থেকে জানা যায় শনিবার মাঝরাতে কিভাবে এই দুর্ঘটনা সংঘটিত হয়েছে সেটা তাদের জানা নেই। মৃত অটো চালকের বাড়ি বিশালগড় মধ্য ব্রজপুর এলাকায়। শনিবার রাতে দুর্ঘটনার পর দমকল কর্মীরা আহত অটো চালক অনিল দেবনাথকে হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক রেফার করেছিলেন জিবি হাসপাতালে, কিন্তু চিকিৎসায় সাড়া দিয়ে ওঠেনি। রবিবার সকালে মৃত্যুর কোলে ঢলে পড়ে তিনি। মৃতদেহ ময়না তদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়। মৃতদেহ বিশালগড়ে নিয়ে যেতে শোকের ছায়া নেমে আসে শ্রমিক সংগঠনের মধ্যে। ভারতীয় মজদুর সংঘ ত্রিপুরা প্রশাসনের সঙ্গে বিশাল শাখার একজন শ্রমিক কালকে দুর্ঘটনায় নিহত হয়েছে। তাকে শেষ শ্রদ্ধা জানানোর জন্য আমরা এখানে নিয়ে এসেছি। যিনি মারা গেছে ওনার নাম কি? ওনার নাম অনিল দেবনাথ, বাড়ি ব্রজপুর, ঢাকার বাড়ি। আপনার অটো রুস্কা শ্রমিক থেকে মানে শেষ শ্রদ্ধা জানায়। শেষ বিদায়টা আমরা বাইক দুর্ঘটনায় জিবি হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে তোতাবাড়ি স্কুলের এক শিক্ষক। ঘটনা রবিবার। তিনি গোপালনগর পাড়ার বাসিন্দা। নিজ বাড়ি এলাকায় রাস্তার বাঁক নেওয়ার পথে তিনি দুর্ঘটনায় পড়ে গুরুতর আহত হয়। স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়ার পর স্থানান্তর করা হয় জিবি হাসপাতালে। নাম জগদীশ দেববর্মা, বয়স 40, মাথায় গুরুতর আঘাত প্রাপ্ত হয়ে রক্তাক্ত হয়েছেন তিনি। সংকটাপন্ন শিক্ষকের চিকিৎসা চলছে জিবি হাসপাতালে। নিজে নিজে অ্যাক্সিডেন্ট হয়েছে, মানে স্লিপ হয়েছে একেবারে। সামনে একটা রাস্তা আছে, রাস্তা স্লিপ করছে। উনি কি বাইকে আসছিল? ও বাইকে আসলো। এটা কি মানে কিভাবে হয়েছে? মানে নিজে নিজে এখন দেখা যাচ্ছে না, স্লিপ হয়েছে বাইকে স্লিপ হয়েছে টার্নিং রাস্তা। ঘটনাটা কোন জায়গাতে হয়েছে? গোপালনগর। আপনারা পরে কিভাবে খবর পাইছেন? আমরা খবর পাইছি বলতে আমরাও আইতেছি রুট দিয়া, তো তাই ট্যাক্সি ভাবে আমরা সামনে হয়েছে। তারপরে আমরা গিয়ে তাই দৌড়ে এসে এখানে আমরা। এখন অবস্থা কিরকম? এখন তো কিছু পাওয়া যাচ্ছে না, ডাক্তার তারা জানে। আপনার আঘাতটা কোন জায়গাতে লাগছে? মাথাতে তো এই জায়গাটা। নামটা কি ওনার? ওনার নাম জগদীশ দেববর্মা। বয়সটা কত হইব? বয়স মোটামুটি 40+ এভাবে হইব। বাড়ি গোপালনগর। কি করে উনি? উনি সম্ভবত মাস্টার চাকরি করেন। কোন স্কুলে করবেন? কোন স্কুলে না স্কুলে আমরা জানি না। দপ্তরের গাফিলতির কারণে বেহাল দশা রাজধানী দক্ষিণ রামনগর এলাকার কাঠের সেতুটি। দীর্ঘ 15 বছর ধরে কাঠের সেতুটি ভেঙে চৌচির হয়ে আছে। এই সেতু দিয়ে পারাপার হচ্ছে এলাকাবাসী, কিন্তু সবচেয়ে অবাক করার বিষয় হলো গত কয়েকদিন ধরে সেতু ভাঙার জায়গা দিয়ে মানুষ খালে পড়ে যাচ্ছে। বিষয়টি নিয়ে বহুবার সংশ্লিষ্ট দপ্তরের সাথে কথা বলা হলেও তারা শুধুমাত্র এটাই বলছে এর টেন্ডার হয়ে গেছে, কিন্তু কবে সেতু সংস্কারের কাজ ধরা হবে তা বুঝে উঠতে পারছে না কেউ, যার ফলে বর্তমানে রুটি রোজি বন্ধ হওয়ার উপক্রম বলে জানা এলাকাবাসী। সবচেয়ে বড় বিষয় হলো শনিবার স্কুল থেকে এক ছাত্র বাড়ি ফেরার পথে সেতু থেকে পড়ে যায়। ব্যতিক্রম হয়নি রবিবারও। এদিনও সকালবেলা এলাকার এক বৃদ্ধ বাড়ি ফেরার পথে সেতু থেকে পড়ে আহত হয়। সমস্যা সমাধানের জন্য সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিস্তারিত তুলে ধরেন এলাকাবাসী। তবে এলাকাবাসীরা আর কতটা তিতিবিরক্ত হলে দপ্তরের হুঁশ ফিরবে সেটা জানা নেই কারো। তবে দপ্তরের একাংশ কর্মী যে এভাবে সাধারণ মানুষের সাথে মিথ্যে আশ্বাস দিয়ে চলেছে সেটা এক প্রকার ভাবে স্পষ্ট হয়ে গেছে। তবে সেতুটি সংস্কার নিয়ে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। 15 বছর ধরে রাস্তার দিক বেহাল অবস্থা, কাঠের বীজ কাঠ দেওয়া হয়, দুদিন পর পরে কাঠ ভাঙ্গা পড়ে থাকে। আজকেও সকালবেলা একদম বয়স্ক লোক পড়ছে, এটা স্কুলের বাচ্চা, প্রায় দিনই যাইতে পারে না এখানটা। হ্যাঁ, কালকে একটা স্কুলের বাচ্চা পড়ছে। হ্যাঁ, কারণ আমরা চাই যে তারা অতি তাড়াতাড়ি আমাদের বীজটা পাক্কা হোক। হ্যাঁ, আমরা শুনছি, আমরা এমএলএ কাছে আমরা রিপোর্ট দিতাম, অন্ত আমাদের এমএলএ নাই, আমরা কার কাছে ঘুমু গিয়ে গা, আমরা বীজটা অতি তাড়াতাড়ি শুনছি। আমরা টেন্ডার হয়ে গেছে কিন্তু কাজ ধরে না। এই সারা বছর শুনি টেন্ডার হয়েছে। আজকে 15 বছর ধরে এই অবস্থা। 15 বছর ধরে শুনি যে কাজ ধরে নেব এই মাসে না সেই মাসে, এই মাসে। আপনারা একটু দেখা ভালো বিরা আমাদের অন্তত ব্রিজটা ইমার্জেন্সি, নাহলে হাজার হাজার মানুষ যেভাবে ডিস্টার্ব হইতেছে তারা
বাঁচার মতো কোনো রাস্তা নাই। রোজগার করে এই ব্রিজে গিয়েছে, এটা রুজি রোজগারের রাস্তা তো বন্ধ হয়ে গেছে মানুষের। এদিকে হাজার হাজার মানুষ। রবিবার বিশ্রামগঞ্জ থানার পুলিশ টিএসআর, নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো, আবগারি দফতর এবং বিএসএফ জওয়ানরা যৌথ অভিযান চালায় বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত ওএনজিসি টিলা, আনন্দনগর এবং বিজয়নগর এলাকায়। 3 এলাকায় এক টানা 5 ঘন্টা অভিযান চালিয়ে খাস জমির প্রায় 2 লক্ষ গাঁজা গাছ কেটে ধ্বংস করে দেয়। তবে বিশাল সংখ্যক পুলিশের এই অভিযান লক্ষ্য করতে পেরে গাঁজা চাষিরা তাদের গাঁজা বাগান থেকে দৌড়ে পালিয়ে যেতেও দেখা গেছে। বিশ্রামগঞ্জ থানার পুলিশ জানায় এই ধরনের অভিযান তাদের আগামী দিনেও জারি থাকবে। আজকে আমরা সুতারমুড়া বিসির অন্তর্গত আনন্দনগর, বিজয়নগর এবং ওএনজিসি টিলা এই 3টি এলাকাতে বিএসএফ, এনসিবি, তারপরে টিএসআর, পুলিশ এবং এক্সাইজ এই 5টা ডিপার্টমেন্ট মিলে আমরা যৌথভাবে আজকে আমরা এখানে গাঁজা বিরোধী অভিযান করেছি। আমরা সকাল 9টা থেকে এই 3টা এলাকাতে অনুমান 2 লক্ষের মতো আমরা আজকে গাঁজা গাছ ধ্বংস করেছি এবং আমাদের এই অভিযানে আমাদের যে সমস্ত ডিপার্টমেন্টগুলো আছে তারা সবাই আমাদের এই অভিযানে পার্টিসিপেট করেছি। কতটা প্লটে এবং কত একর জায়গা প্রায় অনুমান প্রায় 100 একর জায়গা হবে এবং প্লট প্রায় 50-এর মতো হবে। স্যার, এই সবগুলো প্লট কি ফরেস্টের রিজার্ভের? আমাদের অভিযান ডিসেম্বর মাস প্রথম থেকে শুরু হয়েছে, এটা কন্টিনিউ থাকবে। 14 বাধারঘাট বিধানসভা কেন্দ্র এলাকায় দলীয় কার্যকর্তাদের সাথে বসে প্রধানমন্ত্রীর 108তম মন কি বাত অনুষ্ঠান দেখেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। সাথে ছিলেন এলাকার বিধায়ক মীনারানী সরকার সহ অন্যান্যরা। প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান দেখার পর প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য জানান, বিজেপির প্রতিটি বুথ এলাকায় প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠানে দেখার ব্যবস্থা করা হয়েছে। এদিন প্রধানমন্ত্রী ব্যায়ামের বিষয়ে তুলে ধরেছেন। ভোকাল ফর লোকালের উপর জোর দিয়েছেন। ভারতীয় পরম্পরাকে জাগ্রত করে আগামী দিন চলার বিষয়ে বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী। এদিকে 9 বনমালীপুর 22 নম্বর বুথের 16 নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে 108তম মন কি বাত অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন উপস্থিত ছিলেন নবনিযুক্ত সহ সভাপতি সুবল ভৌমিক সহ বুথের অন্যান্যরা। আজকে প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান এই 9 বনমালীপুর মণ্ডলের 16 নম্বর বুথে আমরা বুথে বসে প্রধানমন্ত্রী মন কি বাত অনুষ্ঠানে অংশগ্রহণ করেছি। প্রধানমন্ত্রী সারা দেশের জন্য যে মেসেজ দিয়েছেন তাতে ওনার যে আন্তরিকতা, উনি যেভাবে এই আমাদের মতো একটা বৃহৎ দেশ, পৃথিবীর সর্বোচ্চ জনসংখ্যা এই ভারতবর্ষে, এত জাতি, এত ধর্ম, এত বর্ণ, এত ভাষাভাষীর মানুষ পৃথিবীর আর কোনো দেশে নেই। এই 140 কোটি মানুষকে এক সূত্রে গেঁথে আমাদের প্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই দামোদর দাস মোদী যেভাবে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, আমরা নিশ্চিত ভারতবর্ষ একদিন জগৎ সবাই শ্রেষ্ঠ আসন লোক। আগামী 5ই জানুয়ারি পূজ্যপাদ অভিন দাদার জন্মদিবসকে সামনে রেখে বামুটিয়া বিধানসভার গান্ধীগ্রাম সৎসঙ্গের পক্ষ থেকে রবিবার গান্ধীগ্রাম বাজার সাফাই অভিযান করা হয়। এই দিনের এই কর্মসূচিতে গান্ধীগ্রাম সৎসঙ্গের এলাকাভুক্ত প্রায় 70 থেকে 80 জন যুবকরা এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছে। আগামী 5ই জানুয়ারি শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের বংশধর পঞ্চম পুরুষ শ্রী শ্রী গোবিন্দার জন্মদিন আগামী 5ই জানুয়ারি। সেই দিনটাকে উদ্দেশ্য করে আমরা সপ্তাহব্যাপী গান্ধীগ্রাম মন্দিরের যে যুব সৎসঙ্গীরা আছে, যুবকরা আছে, যুবক ভাইয়েরা আছেন, সবাই বিভিন্ন অনুষ্ঠান নিয়েছেন। সেই অনুষ্ঠানেরই আঙ্গিক হিসাবে আজকে গান্ধীগ্রাম সৎসঙ্গ মন্দির এবং গান্ধীগ্রাম বাজার সহ তৎসংলগ্ন এলাকায় সাফাই অভিযান কার্যক্রম রয়েছে। সেই সাফাই অভিযানের কার্যক্রম এখন চলছে। এই অনুষ্ঠানে আজকে আমাদের এই এলাকার প্রায় 70 থেকে 80 জন যুবক সৎসঙ্গী ভাইয়েরা এতে অংশগ্রহণ করেছে। ত্রিপুরার লিও ক্লাব অফ খোয়াই এবং বাংলাদেশের লিও ক্লাব অফ ঢাকা এজেন্সি যৌথ উদ্যোগে এক বসে আঁকো প্রতিযোগিতা হয় রবিবার।
এর সহযোগিতায় রয়েছেন অল ত্রিপুরা ডায়াবেটিস ফোরাম ও সোসাইটি অফ ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশন। দুই দেশের ভ্রাতৃত্ব বন্ধন মনোভাবকে আরও অটুট রাখার জন্য এবং কচি কাঁচাদের মধ্যে সচেতনতামূলক বার্তা তৈরি করার জন্য এই বসে আঁকো প্রতিযোগিতা আয়োজন। আগরতলা প্রেস ক্লাবে হয় এই প্রতিযোগিতা। প্রায় 100 জনের ওপরে এই প্রতিযোগিতায় অংশ নিয়েছে। প্রতিযোগিতা হয় 4টি গ্রুপে। প্রতিটি গ্রুপে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় পুরস্কারের পাশাপাশি 2টি করে সান্ত্বনা পুরস্কার দেওয়া হয়েছে। ত্রিপুরার নিউ ক্লাব অফ টোয়াই এবং বাংলাদেশের ঢাকা রিজেন্সি নিউ ক্লাব অফ ঢাকা রিজেন্সির যৌথ উদ্যোগে এবং অল ত্রিপুরা ডায়াবেটিস ফোরাম ও সোসাইটি অফ ভলান্টিয়ার ব্লাড ডোনার্সের সহযোগিতা আজকের এই বসে আঁকো প্রতিযোগিতা আমাদের দুই দেশের মধ্যে ভাবকে আরও অক্ষুণ্ণ রাখার জন্য, অক্ষুণ্ণ থাকার জন্য এবং সকলের প্রতি একটা বার্তা যে বাচ্চাদের মধ্যে সচেতনতা আঁকার বিষয়ে, যাতে আমরা সমাজ এখন অনেক দিকে পিছিয়ে যাচ্ছে, শিক্ষা যত বাড়ছে আমরা বিভিন্ন রকম যান্ত্রিক হয়ে যাচ্ছি, তো আঁকার দিকে অনেকের মনোযোগটা সরে যাচ্ছে। সেই বিষয়কে লক্ষ্য রেখে তাদেরকে উদ্বুদ্ধ করার জন্য আমরা আজকের এই প্রয়াস করেছি এবং আমাদের এই প্রয়াসে সাড়া দিয়ে আপনাদের মাধ্যমেও আমরা চেষ্টা করেছি এবং ব্যাপক সাড়া পেয়েছি। আগামী দিনও আমাদের এই কোনো থাকবে এবং সকলের কাছে অনেক ধন্যবাদ। কতজন পার্টিসিপেট করেছে? আজকে প্রায় 100 অ্যাভাব 100 অ্যাভাব স্টুডেন্ট পার্টিসিপেট করেছে 4টা গ্রুপের মাধ্যমে। কী কী প্রাইজ দেওয়া হয়েছে? এবং ফার্স্ট, সেকেন্ড, থার্ড প্রাইজ দেওয়া হয়েছে এবং দুজনকে সান্ত্বনা পুরস্কার দেওয়া হয়েছে প্রত্যেক গ্রুপে। এখনকার মতো এই মুহূর্তে সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে সান্দন টিভির পর্দায়। সান্দন টিভি, দায়বদ্ধতাই যার ঐতিহ্য।